নতুনকে ভয় প্রথম আপনার জন্য নয়। নতুনকে ভয় প্রথম আপনার জন্য নয়। এটা মূলত ইস্টবেঙ্গলে একটা আলোচনা করব। তবে কিছুটা আমি যেরকম করি কিছুটা জীবন তো এসেই যায়। ইস্টবেঙ্গল জীবন, জীবন ইস্টবেঙ্গল। তো আমি দেখছি এখন গতকালে ইস্টবেঙ্গলে যে কোচ ছিলেন কোয়াদ্রাত, তাকে সরিয়ে দেওয়ার পর থেকে এখন নতুন কোচ কে হবে তাই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে বাজারে, বিস্তর আলোচনা হচ্ছে, বিভিন্ন নাম আসছে। আমাকে বেশ কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান তারা হোয়াটসঅ্যাপে বিভিন্ন শেয়ার করছে বিভিন্ন নাম, জানি না কোত্থেকে পাচ্ছে, আমি জিজ্ঞেসও করছি না। জিজ্ঞেস করলে বলবে ওই বিভিন্ন গ্রুপ টুপে যা আলোচনা হচ্ছে, কারুর একে চেনা কারুর তাকে চেনা, ব্যক্তিগতভাবে অনেকে অনেকে চেনে। বেশ কিছু অল্প বয়সী ফ্যান আছে যাদের এই বাবা কাকা জ্যাঠা এরকম কানেকশন আছে বিভিন্ন ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের সাথে। তারা নিজেরাই এটা ওটা নাম জানাচ্ছে। নামটা বিষয় নয়, যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, নতুনকে ভয়। আমি দেখছি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। একটা যে কোনো বিষয়টা ট্রেন্ড থাকে তো, অনেক নাম আসছে, আলোচনা হচ্ছে, কিন্তু একটা সুর, যে একটা একটা সুর বাঁধা রয়েছে, একটা সেই সুরটা হচ্ছে একটা ভয়ের সুর। নতুনকে ভয়। তো এই ব্যাপারে আরও আলোচনার আগে বলি যে গতকাল যে ইউটিউব চ্যানেল বাংলা বাজার আছে, সেখানে অনিকেত চট্টোপাধ্যায় একটা ভালো একটা টক শো ছিল। সেটা এই মুহূর্তে প্রসূন আচার্য হোস্ট করছে। অনিকেত সেখানে পার্টিসিপেন্ট ছিল গতকাল। অনিকেত বোধহয় কোনো ভ্রমণে যাবে, তাই প্রসূন আচার্য এখন ইন্টারিম হোস্ট। সেখানে ডাক্তারদের বিভিন্ন ক্যাপিটেশন ফিজ, এই স্ট্রাকচার নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছিল। আপনারা শুনতে পারবেন, বেশ ভালো আলোচনা হয়েছে। কিন্তু একটা বিষয় নিয়ে ওখানে একটা কথা বলছিল অনিকেত, সেটা হচ্ছে যে চায়নাতে একটা হেলথ কেয়ারের একটা মডেল আছে, সেটা বলে বেয়ারফুট ডক্টর বা খালি পায়ের ডাক্তার। গ্রামে গঞ্জে যেসব তথাকথিত কোয়াক হাতুড়ে ডাক্তার আছে, তাদেরকে ওরা একটা প্রশিক্ষিত করেছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি মনে আছে বেশ কিছুদিন আগে, কয়েক বছর বোধহয় হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাপারটা নিয়ে একটা দাবি করেছিলেন যে করবেন, কিন্তু ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। বোধহয় ব্যবসায়িক কারণেই ডাক্তার মহল থেকে প্রচুর প্রতিবাদ আসে। অনেকে সেটা উল্লেখও করেছে। কিন্তু আমি এই বলতে চাই যে এই ব্যাপারটাও কিন্তু ওই লক্ষ্মী ভাণ্ডারের মতন নতুন কিছু নয়, অলরেডি প্রতিষ্ঠিত একটা মডেল। আপনারা যারা ইউএসএতে থাকেন বা ইউএসএতে গেছেন, হয়তো গেলেন নাও জানতে পারবেন যদি না থেকে থাকেন। ইউএসএতে পডায়াট্রিস্ট বলে একটা প্রফেশন আছে, তারা পায়ের ডাক্তার, শুধু পায়ের পাতার ডাক্তার। তাদের রেঞ্জ দেওয়া আছে, হাঁটু অবধি যেতে পারবে না, পায়ের পাতার ওই অ্যাঙ্কেল ওই ওই এরিয়াটা অবধি রয়েছে। আমি জানি, কেন আমি একটা কাজে যুক্ত ছিলাম, তো তখন পডায়াট্রিস্ট এদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়েছিল কর্মসূত্রে, অর্থোপেডিক্স আর পডায়াট্রিস্ট। কিন্তু ওখানেও একটা ঝাড়পিট আছে ব্যাপারটা, যদিও ব্যাপারটা একটা এস্টাবলিশড মডেল। সেখানে হচ্ছে ওই পডায়াট্রিস্টটা হচ্ছে অল্প শিক্ষিত ডাক্তার, হাড়ের ডাক্তার বা অর্থোপেডিক ডাক্তার, যারা শুধু পাতেই কাজ করতে পারে, ওই পায়ের পাতায়। তো তাদের সাথে যারা ধরুন অর্থোপেডিক ডাক্তার, তাদের একটা তো রেশারেশি আছে, কারণ এও খাওয়ার অর্থোপেডিক ডাক্তারের ধরুন, অর্থোপেডিক ডাক্তার হচ্ছে বেসিক্যালি পুরো পাই ধরুন দেখতে পারে, হাঁটু থেকে পায়ের পাতা সব কিছু। আবার যারা পডায়াট্রিস্ট, তারা শুধু পায়ের পাতা। সুতরাং একটা তো খাওয়া খাওয়ি ব্যাপার আছে, কমন তাদের যে টার্গেট, সেটাকে একই খাবারকে দুজন মিলে ভাগ করে খাচ্ছে, তাই একটা রেশারেশি আছে, একটা পেশাদারি রেশারেশি। কিন্তু সেখানে কিন্তু ব্যাপারটা সরকার থেকে কিন্তু বহু বছর আগে থেকে ব্যাপারটা চালু করে দিয়েছে যে পডায়াট্রিস্ট তারা হচ্ছে শুধু তাদের যে সিলেবাস সেটা অনেক শর্ট এন্ড, অনেক ছোট, কেন তারা শুধু পায়ের পাতা নিয়ে বাকি দেহের হাড়ফাড় ওইসব নিয়ে তারা দেখে না। তো এই ব্যাপারটা কিন্তু আছে, এমন না যে মমতা ব্যানার্জি হঠাৎ করে কিছু আকাশ থেকে নিয়ে এলো। আমার অনেকের তো চীনের উল্লেখ করলো, আমি তো বলে দিলাম ইউএসএতে জিনিসটা আছে। তো
সে ব্যাপারটা জানি না, ব্যাপারটা করা উচিত। তো ওই আলোচনাটা শুনবেন, আলোচনা তো অনেক ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এই ব্যাপারটা মাথায় এলো, এই নতুনত্ব নিয়ে, যে আমরা ভয় পাই নতুন কিছুকে করতে গেলে, ভয় পাই। এই যে বলছে যে বিভিন্ন খবরের কাগজে দেখছি, এবং খবরের কাগজে যারা লেখে তারা নিজেরাই ভীত। যারা ধরুন লেখে তারা কোনো কিছু মানে তারা বেসিক্যালি জার্নালিস্ট নয়, কিছু নির্দেশ পায় তারা লিখে দেয়। আজকাল জার্নালিজমটাও বেসিক্যালি এরকম নিচের লেভেলে নেমে গেছে। স্পোর্টস জার্নালিজমও ওই আছে একজন দুজন যারা ধরুন আলাদা তো নিজের স্বতন্ত্রতা বজায় রেখে কথাবার্তা বলে বা লেখে। ম্যাক্সিমাম কিন্তু ভয়ে মরে, সিদ্ধারায় তাদের সারাক্ষণ ভয়ের কম্পন রয়েছে। তো তাদের একটা যে একটা সামগ্রিক ভয়, যে অচেনা কাউকে কেন কোচ করে আনবো, এত ভয় কিসের, কি হবে? ধরুন আপনি যদি বেশি ভয় পান না জীবনে, আপনার দ্বারা কিচ্ছু হবে না জীবনে। আপনি যদি সবসময় ভাবেন যে কাউকে দেখে টুকবো, আপনি কি হতে পারেন? বড় যে জীবনে সেকেন্ড হতে পারেন, থার্ড হতে পারেন, হয়তো পাস করবেন, ফার্স্ট হতে পারবেন না। ফার্স্ট হতে গেলে আপনার সামনে তো নেই, আপনি কাকে দেখে এগোবেন? এত ভয় করলে চলবে না, এবং ভয়টাকে জয় করতে হয়। এই ব্যাপারটা কিন্তু মানে বহু মনীষী বলে গেছে, মানে আমাদের দেশের মনীষীরাই বলে গেছে, বিবেকানন্দ বলে গেছে, সুভাষ বলে গেছে। সুভাষ মানে নেতাজি সুভাষচন্দ্র বোস। বিবেকানন্দ তো বেশ রসিয়ে রসিয়ে বলে গেছে যে ভয় পাওয়াটার মতো অস্বাভাবিক কিছু নেই, আপনি হারতে ভয় পাবেনই, তো সেই ভয়টাকে আপনাকে জয় করতে হবে। আপনি যদি ভয় না পান, সেইটাই একটা ভয়ের বিষয়, যে আপনি ভয় পাচ্ছেন না, মানে আপনার মধ্যে থেকে বোধ বুদ্ধি লোপ পেয়েছে। ধরুন আপনাকে একটা বাঘের সামনে ফেলে দেওয়া হলো, আপনি ভয় পাচ্ছেন, আপনি দাঁত কেলাচ্ছেন। তো ব্যাপারটা চিন্তার বিষয়। মানে কখন হয় এরকম যে কোনো মানুষকে বাঘের খাঁচা বা বাঘের সামনে ফেলে দেওয়া হলো এবং সে ভয় পাচ্ছে না? সাধারণত দুটো ক্ষেত্রে হয়, সে ব্যক্তি মানে উন্মাদ, মানে মাথা তার কাজ করছে না, বোধ বুদ্ধি লোপ পেয়েছে, বা সে ধরুন মানে মাতাল হয়ে গেছে, মানে ইনটক্সিকেটেড। সেক্ষেত্রে একই ব্যাপার হয়, মানে তার হুঁশটা চলে যায়, তাই সে ভয় পাচ্ছে না। আরেক হয় সে একদম ধরুন একদম শিশু, অবলা শিশু, সে জানেই না বাঘ কী করে। আপনি একটা শিশুকে বাঘের কাছে ঢুকিয়ে দেবেন, সে হয়তো বাঘটাকে টেডি বিয়ার ভাবতে শুরু করবে। কিন্তু একটা সাধারণ মানুষ কিন্তু ভয় পাবে। তাই বলছি, মানে ভয় পাওয়াটার মধ্যে কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু ভয়টাকে আপনাকে জয় করতে হবে। কী করে জয় করবেন? আপনাকে জ্ঞান দিয়ে জয় করতে হবে, নলেজ দিয়ে, ইনফরমেশন দিয়ে। তো ওই আইএসএল পরীক্ষিত বিদেশি প্লেয়ার বা পরীক্ষিত বিদেশি কোচ, আইএসএল পরীক্ষিত বিদেশি কোচ, সে যদি বেকার বসে থাকে, তাহলে তো তাকে এক প্রকার আমরা বেকারই ধরে নেব। মানে সে আইএসএল ভালো কাজ করেছে। আইএসএল পরীক্ষিত মানে এই নয় যে আইএসএল কেউ এসেছে আর ফেল করে চলে গেছে, ওরকম পরীক্ষার কি মানে আছে? মানে আইএসএল পরীক্ষিত বলতে আপনি কি বলতে চাইছেন? পরীক্ষিত না আইএসএল এর সাথে পরিচিত, ব্যাপারটা তাহলে আইএসএল পরিচিত হয়ে যায়, আইএসএল পরীক্ষিত না। আর পরীক্ষা মানে সে এক্সাম দিয়েছে এবং সে পরীক্ষায় পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, তাই তো? আপনি আইএসএল পরীক্ষিত বলছেন আর ব্যাপারটাকে আইএসএল পরিচিত করে দিচ্ছেন, আইএসএল এসছে চলে গেছে। বা আইএসএল যদি সে এতই ভালো কাজ করে থাকবে, তাহলে সে আইএসএল নেই কেন? তাকে কোনো আইএসএল ক্লাব রাখিনি কেন? বা ধরলাম সে জীবনে উন্নতি করতে চায়, তাহলে তো সে কোথায়, মানে এখনো সে বেকার পড়ে আছে কেন? বা সে আইএসএল এ পত্র, তাহলে তার জীবনে একটা আপলিফটমেন্ট হওয়া দরকার, মানে তার একটা উন্নতি হওয়া দরকার। সে তাহলে কোথায় গিয়ে গিয়ে আছে যে আপনাকে তাকে টেনে আনতে হবে সেখান থেকে? বা সে চলে আসবে, মানে ড্যাং ড্যাং করতে করতে লাফাতে লাফাতে চলে আসবে। তো ব্যাপারটা অত কমপ্লিকেটেড করবেন না জীবনটাকে। আমি আমার আগের অডিওটাতে গতকালও যেটা বলেছি, যে চেক পয়েন্টগুলো, যে একটা কোচ, ভালো কোচের জন্য কি কি দরকার, একটা কোচের যেন প্রচুর অভিজ্ঞতা থেকে থাকে, ক্লাব ফুটবলের লেভেলে প্রচুর অভিজ্ঞতা, সেটা ইউরোপে হতে পারে, ল্যাটিন আমেরিকাতেও হতে পারে, আপনার আফ্রিকাতেও হতে পারে, জাপান কোরিয়াতেও হতে পারে। তার জন্য প্রচুর ক্লাব লেভেল কোচিংয়ে অভিজ্ঞতা থাকে। দ্বিতীয়ত তার যেন ডেভেলপমেন্টে বা ইউথ ডেভেলপমেন্টে একটা অভিজ্ঞতা থাকে, সে যেন অন্তত আন্ডার-19, আন্ডার-16, 17 লেভেলে কাজ করে থাকে, বা ডেভেলপমেন্ট টিম নিয়ে, যেগুলো ধরুন স্পেনে আছে প্রচুর এরকম ডেভেলপমেন্ট টিম আছে, বা যে কোনো উন্নত দেশ আছে, ইংল্যান্ডে আছে, আপনার ল্যাটিন আমেরিকাতেও আর্জেন্টিনা,
ব্রাজিলেও আছে, বি টিম এদের থাকে রিজার্ভস, তো তার যদি গ্রুমিংয়ের একটা অভিজ্ঞতা থাকে, আমি কারণগুলো বলেছি আর রিপিট করছি না, তার ইন্টারপার্সোনাল স্কিল যাতে খুব ভালো থাকে, কথাবার্তা যেন ভালো বলতে পারি। এবার প্রথমটা যদি থাকে, 3 নম্বরটা অটোমেটিক্যালি থাকবে। কেউ যদি প্রচুর দিন সিনিয়র লেভেলে কাজ করে থাকে, তার ইন্টারপার্সোনাল স্কিল খারাপ হতে পারে না, কেন খারাপ হলে সে অতদিন চাকরি করতে পারবে না। সুতরাং থার্ড পয়েন্ট আপনি ইগনোর করতে পারেন, প্রথম দুটো হলে থার্ড পয়েন্ট অটোমেটিক্যালি এসে যাচ্ছে, মানে প্রচুর দিন ক্লাব লেভেলে কোচিং এবং ইউথ ডেভেলপমেন্টে যাতে সে কাজ করে থাকে। আর টুর্নামেন্ট নিয়ে অত ভাববেন না, মানে বিশ্বের বেশিরভাগ দেশেই বছরে 10টা 12টা টুর্নামেন্ট হয় না। আপনার যদি প্রথম দুটো পয়েন্ট ফুলফিল করতে পারেন, একজন যদি ভালো কোচ হয়, সে যদি ভালো কোচিং করাতে জানে, ভালো কোচিং করায়, মোটিভেটেড থাকে, আপনি তাকে ঠিকঠাক পরিবেশ দেন এবং ঠিকঠাক ফুটবলার দেন, যেটা আছে আমাদের কাছে, অটোমেটিক্যালি টিম ভালো খেলবে। এবং টিম যদি ভালো খেলে একটা লিগ ফরম্যাট টুর্নামেন্টে, আপনার টিম চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা বেশি থাকে। নকআউটে একটা দিন খারাপ গেল, আপনি আউট হয়ে গেলেন, নকড আউট হয়ে গেলেন। কিন্তু একটা লিগ ফরম্যাটে আপনি যদি নিয়মিত ভালো খেলতে থাকেন, আপনি কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকবেন। তো এটাই বলার ছিল, ভয়কে জয় করতে হবে, অত ভয় পেলে চলবে না জীবনে। সকলে ভালো থাকবেন।